হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420 চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগতম। আমি দুঃখিত যে ভিডিও এখন অনেক লেটে আসছে। এর কারণটা হচ্ছে আমি খুব সম্প্রতি একটা জিম বা ফিটনেস ক্লাব দিয়েছি আমার এলাকাতে, তো এই জন্য আমি প্রচুর ব্যস্ত, আর এই কারণে আমি কাজ করতে পারছি না। তো যাই হোক, এর আগে আমরা দেখেছিলাম লাকি ভাস্কর সিনেমা সম্পর্কে, আর আজকে আমরা দেখবো হচ্ছে স্প্যানিশের একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটা হরর সিনেমা সিস্টার ডেথ সম্পর্কে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, সিস্টার ডেথ মানে এই সিনেমাটি রিলিজ পেয়েছে 2023 সালে, আর তার আগে 2017 সালে ভেরোনিকা নামে একটা সিনেমা রিলিজ পেয়েছিল। তো ভেরোনিকা সিনেমা আগে রিলিজ পেলেও এই সিস্টার ডেথের কাহিনী হচ্ছে ভেরোনিকা সিনেমার আগের কাহিনী। তো এর মানে হচ্ছে তুমি যদি এই সিস্টার ডেথের সিরিজটা বুঝতে চাও তাহলে আগে এই সিনেমাটা তোমার দেখতে হবে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক দিয়ে আমরা চলো মূল ভিডিওতে চলে যাই। গাইস, তুমি কি অন্য ব্র্যান্ডে লস করে হতাশ? এখন সময় পরিবর্তন, আর এই কারণেই ক্রিকেক্সের যোগ দিয়ে অ্যাকাউন্ট খুলে তোমার লসের পরিমাণ লাইভ কাস্টমার কেয়ারে জানাও এবং সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাও 5,000 টাকা পর্যন্ত। আর ক্রিকেক্সের জিলি গেম খেলে উপভোগ করতে পারো প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা এবং মাত্র 500 টাকা ডিপোজিট করলে ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস পেতে পারো। আর তাছাড়া জন্মদিনে থাকছে ক্রিকেক্সের কাছ থেকে বিশেষ চমক 1000 টাকা বোনাস। আর জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতো প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স 900% সাপ্তাহিক স্লট রিসার্চ বোনাস। আর এছাড়াও এভিয়েটর গেম খেলা উপভোগ করো 10% ক্যাশব্যাক এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। আর তুমি তোমার জেতা টাকা তুলো সুবিধাজনক এবং নিরাপদ উপায়ে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, যেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেখানে তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, এই সিনেমাটি বোঝানো একটু কঠিন হবে আমার জন্য এবং প্রথমে গল্পটা একটু স্লো মনে হতে পারে, তবে সেকেন্ড হাফে যখন গল্পটা চলে যাবে তখন তুমি গল্পটা এনজয় করা শুরু করবে। তো এই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই গল্পটার আসল মজা পাবে। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় এই সময় হচ্ছে 1949 সাল, মানে বুঝতেই পারছো এখন যদি 2024 সাল হয় তাহলে আমরা প্রায় 80 বছর আগে চলে গিয়েছি। আর তখন আমাদের নার্সিসা নামের একটা মেয়েকে দেখানো হয় যে স্পেনের একটা গির্জায় বা কনভেন্টে টিচার হিসেবে নিযুক্ত হয়েছে। মনে করো আমাদের দেশে যেমন মাদ্রাসা রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়ালেখা করে, তো খ্রিস্টান ধর্মের এই কনভেন্ট মনে করো অনেকটা মাদ্রাসার মতো। তবে এখানে লক্ষ্য নার্সিসা কিন্তু এখনো পুরোপুরি নান হয়নি, মানে মাদ্রাসার যে টপ ক্যাটাগরির হুজুর থাকে সেরকম হুজুর হয়নি। তো সে যখন ওই কনভেন্টে মনে করো কি বলবো খ্রিস্টিয়ানদের মাদ্রাসায় যায় তখন তাকে ওয়েলকাম করা হচ্ছে সিস্টার জুলিয়া। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই কনভেন্ট কিন্তু 1936 সালে স্পেনে যখন সিভিল ওয়ার হয়েছিল, মানে স্পেনের মানুষদের মধ্যে যখন লড়াই হয়েছিল সেই ঘটনার সাক্ষী, মানে এখানে হামলা হয়েছিল এবং এখানের দেয়ালে এখনো গুলির চিহ্ন রয়েছে যেটা ওই ঘটনার কতখানি ভয়াবহতা সেটা সাক্ষ্য দেয়। আর যুদ্ধের সময় প্রাণ বাঁচানোর জন্য সবাই কনভেন্ট ছেড়ে দিলেও শেষের দিকে এই কনভেন্ট গুলোর যে লিডার ছিল সে করে কি সরকারের কাছ থেকে পুনরায় কনভেন্টের দায়িত্ব নেয় এবং এখানে দারিদ্র যে মেয়েরা রয়েছে যাদের মনে করো বাবা মা নেই বা এতিম, তাদের পড়াশোনার জন্য স্কুল বানায়। মানে এটা শুধুমাত্র এখন চার্জ নয়, সাথে স্কুলও। আর এখানে পুরনো নানদের মধ্যে রয়েছে হচ্ছে সিস্টার জুলিয়া, ম্যাডাম সুপিরিয়া এবং সিস্টার সাকারিও। আর বাকি যারা রয়েছে তারা সবাই নতুন আর কি, মানে যারা পুরনো তারা আর কি মনে করো যুদ্ধের টাইম থেকে এখানে রয়েছে। তো যাই হোক, নার্সিসা আসার পরে যখন নার্সিয়ার আসার খবর সিস্টার জুলিয়া সুপিরিয়াকে জানাতে যায় তখন ফাঁকা হলে নার্সিয়া একা দাঁড়িয়ে ছিল। আর ওই মুহূর্তে একটা মার্বেল করে কি নার্সিয়ার পায়ের দিকে গড়িয়ে আসতে থাকে। আর এটা দেখে ও অস্বাভাবিক কিছু ভাবার আগে তাকে ওয়েলকাম জানানোর জন্য ম্যাডাম সুপিরিয়া চলে আসে। আর এখানে লক্ষ্য, এই নার্সিসার ব্যাপারে তিনি অনেক আগে থেকেই জানতেন। আর নার্সিসা যে গ্রামে জন্ম নিয়েছে যেটা নাম হচ্ছে পেরো ব্লাস্কো, সেখান থেকে শুরু করে গোটা স্পেনে মোটামুটি ওকে সবাই চেনে। আর এর কারণটা আমি তোমাকে বলি, এর কারণটা হচ্ছে 1939 সালে, মানে আজ থেকে আরো 10 বছর আগে পেরো ব্লাস্কো নামে ছোট্ট একটা গ্রামে এরকম একটা রব উঠেছিল। ঈশ্বর একটা মেয়েকে তার সংবাদ বাহক হিসেবে গ্রহণ করেছে এবং এই মেয়েটি নাকি ভার্জিন মেরিকে দেখতে পেত, মানে জিসাস ক্রাইস্টের মাকে দেখতে পেত এবং সূর্যের দিকে তাকে সে মাঝে মধ্যেই ক্রুশবিদ্ধ যিশুর মতো বসে পড়তো। মানে আমাদের দেশে শোনা যায় না হঠাৎ করে যে অমুকে অলৌকিক কিছু শক্তি পেয়ে গিয়েছে, সব জায়গায় জানাজানি হয়ে যায়। তো সেরকম একটা মেয়ে ছিল নার্সিসা ছোটবেলাতে। তো এর জন্যই পুরো স্পেনে ওকে মোটামুটি সবাই চিনতো, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে মনে করো ওই ভাইবটা কেটে গিয়েছে, ব্যাপারটা নর্মাল হয়ে গিয়েছে। তো যাই হোক, এই কনভেন্টের সবাই খুব খুশি যে সিস্টার আইনিসের পরিবর্তে স্প্যানিশ লিটারেচার এবং ন্যাচারাল সায়েন্স পড়ানোর জন্য নার্সিসার মতো এত নাম করা একটা মেয়ে এখানে জয়েন করেছে। তো যাই হোক, এরপর জুলিয়া করে কি কনভেন্ট ঘুরিয়ে দেখানোর সাথে সাথে ওকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেয় এবং এখানে প্রত্যেক সিস্টারের থাকার জন্য আলাদা আলাদা রুম রয়েছে। তো সেই মতো নার্সিসাও নিজের রুমের বাঙ্কে ট্রাঙ্ক রাখতে গেলে একটা লোহার বক্স খুঁজে পায় যার মধ্যে ছিল হচ্ছে একটা নকশা কাটা কেচি, কিছু লেটার আর একটা মৃত সিস্টারের ছবি যার নাম হচ্ছে সিস্টার সোকোরো, যিনি এই কনভেন্টে ভ্যালেন্সিয়া নামে একটা গ্রামে থেকে এসেছিলেন। তো যাই হোক, ওই বক্সটা ঘাটার সময় হঠাৎ করে সামনের চেয়ারটা একবার নড়ে ওঠে এবং তারপর ছিটকে পড়ে যায় অস্বাভাবিকভাবে। আর এর সাথে সাথে দরজা ধাক্কা দেওয়ার শব্দ পায়, কিন্তু নার্সিসা যখন দরজা খুলে বাইরে আসে সে কাউকে দেখতে পায় না। আর তখন তার নজর যায় হচ্ছে দেয়ালের সামনে, আর ওখানে সে পেন্সিল একা একটা ছবি দেখতে পায়। তো যাই হোক, পরের দিন নার্সিসা প্রার্থনা শেষ করে কনফারেন্স রুমে যখন যায় তখন সে বলে যে আমি নান হওয়ার জন্য এখনো উপযুক্ত মনে করি না নিজেকে, আমার আরো কিছু সময় দরকার, কারণ আমার মনে এখনো কিছু সংশয় রয়েছে। তবে তখন ফাদারকে পরামর্শ দেয় সময় মতো প্রার্থনা করো এবং ডিসিপ্লিনের সাথে এই কনভেন্টের কাজে মনোযোগ দাও, এতে তোমার মন শান্ত থাকবে
থাকবে এবং তুমি ভবিষ্যতে নান হতে পারবে। আর এই কনফেস রুম সম্পর্কে যারা জানো না তাদেরকে বলি, খ্রিস্টান ধর্মে যে তোমার চার্চ রয়েছে সেখানে ফাদারের কাছে তুমি তোমার মনের সকল কথা বলতে পারবে এবং ফাদার এই কথা কাউকেই বলবে না এবং সে উল্টো তোমাকে পরামর্শ দেবে যে এইটা থেকে তুমি এভাবে বেঁচে আসতে পারো। তুমি যদি ফাদারের কাছে গিয়ে বলো যে আমি অমুককে খুন করে এসেছি, তাও ফাদার এই কথা কাউকে বলবে না। তো যাই হোক, এরপর নার্সিসা যখন ক্লাসে জয়েন করে সবাই তাকে ওয়েলকাম জানায়। আর পড়ানোর সময় ক্লাসের একটা মেয়ে যার নাম হচ্ছে রোজ, সে কোনো একটা কিছু দেখে ভয়ে টয়লেট করে ফেলে, মানে ক্লাসে টয়লেট করে ফেলে। আর তখন নার্সিসা ওকে বের করে দেয়। তো যাই হোক, আর এরপর আমরা দেখি সুপিরিয়ার সাথে গল্প করার সময় পুরোনো অ্যালবাম থেকে তিনি সমস্ত নানদের ছবি দেখাচ্ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই আজ মারা গিয়েছেন। আর নার্সিসা তখন খেয়াল করে এর মধ্যে একজন নানের ছবি নেই। আর রুমে এসেও যখন বক্সটা খুলে তখনও বুঝতে পারে ওই অ্যালবাম থেকে সিস্টার সেকুরার ছবিটা কোনো কারণে সরানো হয়েছে। তো নিশ্চিত এখানে তো কোনো ঘাপলা রয়েছে, ওনার ছবি তাহলে ওই অ্যালবামে নেই কেন? আর তখনই হঠাৎ করে চেয়ারটা আবারও পড়ে যায় এবং সাথে পুনরায় দরজায় ধাক্কা লাগে। এরপর নার্সিসা করে কি দরজায় কান পাতলে সে শুনতে পায় বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে, কিন্তু পুরো হলরুম তো ফাঁকা এবং আজকেও মার্বেলটা ওর পায়ের সামনে পড়ে এবং সেটা হঠাৎ করে গড়িয়ে অন্ধকারে ঢুকে যায়। আর তারপর নার্সিসা করে কি হাতে একটা লণ্ঠন নিয়ে ওটার পিছু করে এবং ওই মার্বেলটা আমরা দেখি যে বরাবর সিঁড়ি বেয়ে ক্রমাগত এগিয়ে চলেছে এবং অবশেষে সেটা গিয়ে থামে হচ্ছে বেসমেন্টের একটা পরিত্যক্ত জায়গায়। আর সেখানে পড়ে রয়েছে সাদা কাপড়ে মোড়া একটা বহু পুরনো কাটা হাত। আর ওই হাতটা যখন ও ওপরে নিয়ে আসে তখন এটা দেখে নান সুপিরিয়া বলে এটা তো সেন্ট মার্থার হাত, মানে কোন একটা যোদ্ধার হাত এবং যুদ্ধের সময় হাতটা কোথাও হারিয়ে গিয়েছিল, কেউ জানতো না এটা কোথায় রয়েছে, কিন্তু তুমি হয়তো মাদার মেরির আশীর্বাদে ওই হাতটা আবার পুনরায় খুঁজে পেয়েছো। তবে সিস্টার জুলিয়া তখন ওকে প্রশ্ন করে তুমি কিভাবে জানলে যে ওই হাতটা ওখানে রয়েছে? নার্সিসা তখন জানায় আমি তো শুধুমাত্র একটা আওয়াজ শুনেছিলাম, বাকিটা নিজের অজান্তেই হয়ে গিয়েছে। তো এরপর রাতে নার্সিসা ঘুমাতে যাওয়ার সময় দেখে যে একটা নান কালকের জন্য মিষ্টি বানাচ্ছে, তবে এক একটা মিষ্টি হচ্ছে এক একটা ফ্লেভারের, একটা মনে করো আমের ফ্লেভারের, আরেকটা মনে করো মুলার ফ্লেভারের, কিন্তু তিনি সবগুলো ফ্লেভার মিশিয়ে ফেলেছেন। তো এই কারণে তিনি গুছাতে পারছেন না। তো এর জন্য তিনি নার্সিসাকে কয়েকটা মিষ্টি দেন স্বাদ চেক করার জন্য, যাতে বুঝতে পারে কোনটা কোন ফ্লেভারের। তো যাই হোক, সেই মতো নার্সিসা তাকে সাহায্য করার জন্য যখন দুইটা সুইটস মুখে নেন তখনই নার্সিসার মুখ থেকে রক্ত বের হয়ে আসে এবং ওর কাছে মনে হয় ওর গলায় কিছু আটকাচ্ছে। আর তখনই নার্সিসার মুখ থেকে দুটো চোখ বের হয়ে আসে। আর ওই মুহূর্তে সামনে থাকা নান করে কি ওর দিকে অদ্ভুত ভাবে একটা পৈশাচিক হাসি দেয় এবং দেখা যায় যে ওই নানের দুটো চোখ নেই। তো এই ভয়াবহ দৃশ্য দেখে নার্সিসা তো চমকে ওঠে এবং নার্সিসার শো আমরা সবাই বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, সকালে দুজন স্টুডেন্ট নার্সিসার রুমে জগ চেঞ্জ করতে আসলে দেখে যে দেয়ালে একটা পেন্সিল ড্রয়িং রয়েছে আর ওই ড্রয়িং দেখে ওরা ভয় পেয়ে যায়। তো এখানে নার্সিসা অবাক হয়ে যায় যে এই ড্রয়িং এর মধ্যে ভয় পাওয়ার কি রয়েছে। আর এরপর আজকে ক্লাস ফাঁকা দেখে নার্সিসা করে কি বাগান আসে আর তখন রোজার কাছ থেকে জানতে পারে যে প্রতি বুধবার হচ্ছে ওয়াশিং ডে, অর্থাৎ এই দিনে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন করে কি এখানে কাপড় চোপড় পাঠিয়ে দেয় এবং এই আশ্রমের সব মেয়েরা সেই কাপড় চোপড় পরিষ্কার করে আর তার বিনিময়ে তারা কিছু টাকা দেয়। আর এছাড়াও এই স্কুলে যারা ডোনেশন পাঠায় তাদের কাপড় চোপড় ওরা ফ্রিতে ধুয়ে দেয় এবং কথিত রয়েছে এই কাজ করলে নাকি তারা ভালো বর পাবে এবং কাজও পাবে। তো যাই হোক, এর মধ্যে নার্সিসা রোজাকে আগের দিন ক্লাসে ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু রোজা কোনো উত্তর দেওয়ার আগেই রোজার বোন তাকে থামিয়ে দেয়। আর এরপর রাতে প্রার্থনার সময় নার্সিসা দেখতে পায় যে তার রোজারি থেকে রক্ত বের হচ্ছে আর সামনে পড়ে রয়েছে তার মৃতদেহ, যা হাওয়ায় ভেসে ওর দিকে তাকিয়ে হাসছে। আর তখনই ওর ঘোর কাটে জুলিয়ার ডাকে। তো যাই হোক, প্রার্থনা শেষে রুমে এসেও শুনতে পায় যে গান বাজছে। অ্যাকচুয়ালি মেয়েরা অনেকদিন পরে গান শুনে নাচ করছিল এবং এদের মধ্যে অনেকেই ছোটবেলায় নাচ শিখতো, কিন্তু নানান নিয়ম কারণের কারণে এখন আর সেসব করা হয়ে ওঠে না। তো যাই হোক, প্রথমে নার্সিসা রাগ করলেও তারা তাকে মানিয়ে নিলে কিছুক্ষণ একসাথে ডান্স করে আর এভাবে সবার সাথে একটু একটু করে নার্সিসার বন্ধুত্ব গড়ে উঠছিল। তো যাই হোক, হঠাৎ করে মাঝরাতে একটা মেয়ের যখন টয়লেট চাপে রোজা তখন ওকে নিয়ে বাথরুমে আসে আর ওই মেয়েটা ভেতর থেকে কল চালু করতে বললে রোজা তখন খেয়াল করে যে কলটা তো নিজে নিজেই চালু হয়ে গিয়েছে। সাথে মেজের দিকে নজর গেলেও দেখতে পায় যে টাবের পাশে সেই নকশা করা কাঁচিটা পড়ে রয়েছে আর তখনই টাবে জল ভরে যায় এবং একটা আইরপ ফুটে ওঠে। আর রোজা যখন কল বন্ধ করতে যায় তখনও দেখে যে নালির মুখে এক গাছা চুল আটকে রয়েছে। আর একই সাথে একই সময় নার্সিসা কারোর ভারী পায়ে হেঁটে যাওয়ার শব্দের সাথে আয়নায় সিস্টার সিকুরোর, মানে যে সিস্টার মারা গিয়েছে যার ছবি আর কি অ্যালবামে নেই, তার একটা ঝলক দেখতে পায়। আর তখনই জুলিয়া করে রোজাকে এনে বাকি মেয়েদের উপর বকাবকি শুরু করে, কারণ এখানে অভিযোগ হয়েছে রোজা নাকি কোন একটা মেয়ের চুল কেটে দিয়েছে এবং প্রমাণ হিসেবে ওর কাছে কাঁচিও পাওয়া গিয়েছে। বাট নার্সিসা এই কাঁচি দেখে তো চিনতে পারে এটা তো ওর ঘরে ওই বক্সের মধ্যে ছিল যেটা সিস্টার সেকুরোর কাঁচি, এটা ওর কাছে আসলে কিভাবে? বাট রোজা তখন বলে সিস্টার এটা ওই মেয়েটা করেছে, এমনকি আমি তাকে টাবের মধ্যে ডুবতেও দেখেছি। তো এই কথাটা শুনে জুলিয়া রোজাকে থাপ্পড় মেরে বলে খবরদার ওর নাম নেবে না এবং সবাইকে ঘুমিয়ে যেতে বলে। তো নার্সিসা এই কথা শুনে তারা অবাক হয়ে যায় যে এখানে কি চলছে। আর তারপর তৎক্ষণাৎ রুমে এসে বক্স চেক করলে দেখতে পায় যে এখানে তো কাঁচিটা নেই, তার মানে কি ও যখন এই রুমে ছিল না তখন এই রুমে কেউ ঢুকেছিল। তো এরপর সকালে নার্সিসা করে কি কবরস্থানে যায় এবং সেখানে সিস্টার সোকুরো এলবেডা নামের একটা কবর দেখতে পায়। কিন্তু প্রশ্ন হলো কবর যেহেতু এখানে রয়েছে কিন্তু তার ছবিটা কেন অ্যালবাম থেকে সরানো হয়েছে? তো যাই হোক, আজকে রোজা ক্লাসে আসেনি কারণ তাকে বন্দি রেখে শাস্তি দেওয়া হয়েছিল। তো নার্সিসা করে কি খাবার নিয়ে ওর সাথে দেখা করে এবং ওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই কাঁচিটা কোথায় পেলে? তখন রোজা বলে সিস্টার আমি
সত্যি বলছি, আমি এই কাঁচিটা বাথরুমে পড়ে থাকতে দেখেছিলাম, আমি সেটা নেইনি। তো নার্সিসা তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি যে বললে সেই মেয়েটা, তো জলের মধ্যে সেই মেয়েটাকে? রোজা তখন বলে, আমার কথায় কিছুই যায় আসে না, কিন্তু আমি শুধু এটাই বলবো, এই কনভেন্টে আমাদের বয়সী আরেকটা মেয়ের আত্মা রয়েছে যার সাথে আমরা কেউ খেলি না, এমন কেউ ড্রয়িং ও স্পর্শ করি না, এবং ও খুবই ভয়ঙ্কর। আর সিস্টার আইনিস আমাদের ভয় দূর করার জন্য ড্রয়িংটার একটা পার্ট ড্র করেছিলেন, আর তারপর সেই মেয়ের আত্মা সিস্টার আইনিসের নাম বোর্ডে লিখলে বিশেষ কারণে পরের দিনই উনি কনভেন্ট ছেড়ে চলে যান। এরপর আর কখনোই তিনি আসেননি। আমরা সবাই জানি যে উনি বৃদ্ধা মায়ের দেখাশোনা করতে বাড়ি চলে গিয়েছেন, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ওই মেয়েটা বোর্ডে যার নাম লিখবে সেই অভিশপ্ত হয়ে যাবে। তো হতে পারে সিস্টার আইনিস অভিশপ্ত হয়ে গিয়েছেন, তবে তার সাথে কি হয়েছে এটা আমি জানি না। আর এখানে একটা বিষয় লক্ষ্য, ওই সিস্টার আইনিস চলে গিয়েছে বলেই কিন্তু আমাদের এই নার্সিসা এসেছে। তো যাই হোক, এরপর রাতের বেলায় সিস্টার সুপিরিয়া যখন নার্সিসাকে আইনিসের ড্রেস পরাতে যায়, তখন নার্সিসা আইনিসের ব্যাপারে জিজ্ঞাসা করলে সিস্টার সুপিরিয়া তখন বলে, দেখো এগুলো বাচ্চাদের মন করা গল্প, এগুলো তুমি কানে নিও না। আর তারপর সে সিস্টার মার্সিলাকে ডাকতে চলে যায়, আর তখনই পেছন থেকে কেউ একজন নার্সিসার ড্রেস ধরে টান দেয় এবং ওকে দোমাটকে মারার চেষ্টা করে। তবে প্রচন্ড কষ্টের সাথে সাথে এই যাত্রায় ও নিজেকে বাঁচালে দেখতে পায় যে এটা আসলে দুঃস্বপ্ন ছিল, কিন্তু ঘুম ভাঙতে ওর নজর যায় হচ্ছে দেয়ালের সেই পেন্সিল ড্রয়িংটার দিকে। তো যাই হোক, আজকে ক্লাসে সূর্যগ্রহণের ব্যাপারে পড়ানো হচ্ছিল, আর এই ব্যাপারটা নিয়ে সবাই অনেক ভয়ের মধ্যে ছিল, কারণ তৎকালীন সময় বা অনেক আগে সূর্যগ্রহণটাকে একটা খারাপ সাইন হিসেবে ধরা হতো, কারণ এই সময় নেগেটিভ পাওয়ার যাদের রয়েছে তারা ক্ষমতাসীন হয়ে ওঠে, এবং অনেক সময় সূর্যগ্রহণ সরাসরি দেখলে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আর এই জন্য আমরা সূর্যগ্রহণ বিশেষ কোনো যন্ত্র বা নেগেটিভ ফটের মাধ্যমে দেখে থাকি। তো যাই হোক, সূর্যগ্রহণ নিয়ে বা চন্দ্রগ্রহণ নিয়ে যখন আলোচনা চলছিল, তখন রোজা ভয়ে ক্লাস ছেড়ে পালিয়ে যায়, কারণ ব্ল্যাকবোর্ডে কেউ রোজা নামটা 3 বার লিখেছে। তো এর মানে হয়তো সেই মেয়ের আত্মাটার নাম লিখেছে এবং ও অভিশপ্ত হয়ে গিয়েছে, এবং সবাই তখন ভয় পেয়ে যায় ক্লাসের। তো নার্সিসা তখন সবাইকে চুপ করিয়ে দিলেও নার্সিসার কাছেও কোনো উত্তর ছিল না যে কে রোজার নামটা লিখতে পারে, আমি তো এখানে ছিলাম। তো যাই হোক, এরপর নার্সিসা রোজার সাথে দেখা করে এবং ওকে সাহায্য জুগিয়ে বলে, দেখো আমিও জানি এখানে কেউ রয়েছে, তুমি শুধু ওকে খুঁজতে বা দেখতে আমাকে সাহায্য করো। তো এটা বলে ওরা করে কি, একসাথে দেয়ালের ড্রয়িংটার আরেকটা পার্ট ড্র করে এবং অপেক্ষা করতে থাকে এই কনভেন্টের মধ্যে ওই আত্মাটা কখন দেখা দেবে। কিন্তু নার্সিসা তাকে দেখতে না পেলেও রোজা নার্সিসার পেছনে ঠিক দেয়ালের ক্রসটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং ভয় পেয়ে যায়, আর তখনই চেয়ারটা ছিটকে পড়ে যায় এবং রোজা ভয়ের তো চোখে নার্সিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তারপর রোজা বলে, সিস্টার এটা সেই বাচ্চা মেয়ের আত্মা নয়, বরং অন্য কেউ, এবং সে কিছু বলতে চাইছে। তো এরপর নার্সিসা যখনই কৌতূহল বশত পেছনে দেখে, তখনই রোজা উধাও হয়ে যায়, আর এরপর পুরো কনভেন্টে সে রোজাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ তাকে দেখেনি। তো যাই হোক, এটা সে জুলিয়াকে জানায়, বাট কাহিনীটা হচ্ছে এই কনভেন্টের জুলিয়া কিন্তু মূলত বিপক্ষে, মানে নার্সিসা যে কনভেন্টে এসেছে এটা সে শুরু থেকে মানতে পারেনি। তার কাছে মনে হয় নার্সিসা যখন ছোট ছিল ও যে মাতা ম্যারির মনে করো কি ব্লেসিং প্রাপ্ত ছিল, এই জিনিসটা পুরোটাই ভাওতাবাজি। মানে হয় না আমাদের গ্রামে বা লোকাল অনেক হঠাৎ করে একটা অলৌকিক ক্ষমতা পেয়ে যায়, মনে করো সবাই চিকিৎসা করে, সবাই তার কাছে দেখতে যায়, এরকম কিন্তু হয়। তো নার্সিসা এরকম ছিল এবং সিস্টার জুলিয়া এটাকে ভাওতাবাজি মনে করে, আর এই কারণে জুলিয়া নার্সিসাকে কনভেন্ট থেকে চলে যেতে বলে। কিন্তু সবকিছু উপেক্ষা করে নার্সিসা তখন প্রেয়ার রুমে আসলে সে কনভেনশন রুম থেকে রোজার আওয়াজ শুনতে পায়। কনভেনশন রুম মানে যেখানে গিয়ে সবাই নিজের পাপের কথা আর কি বলে ফাদারকে বা সিস্টারকে। বাট নার্সিসা যখন ওই কনভেনশন রুমের কাছে যায়, তখনই কেউ একে ঠেলে ঢুকিয়ে দেয় এবং আচমকা ও ফাদারের কণ্ঠস্বর শুনতে পায়, যেটা আস্তে আস্তে মেয়েলি কণ্ঠে পরিবর্তিত হয়ে বলে, জরুরি নয় যে সবকিছু তোমাকে চোখেই দেখতে হবে। আর তখনই নার্সিসার সামনে একাধিক চোখের আবির্ভাব হয় এবং এর সাথে কয়েকটা হাত ওকে জড়িয়ে ধরে। আর এরপর আচমকা কনফেশন রুমের দরজা নিজে নিজে খুলে বেরিয়ে আসলে সেখানেও রোজার লাশকে ঝুলে থাকতে দেখে। আর এরপর সময় আসে রোজার শেষ কৃত্যকর্মের, তাকে সুন্দর করে সাজিয়ে শেষ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু এই অবস্থাতেও জুলিয়া নার্সিসাকে কথা শোনাতে ছাড়ে না এবং সে ওকে রেগুলারলি কষ্ট দিতে থাকে যে তোমার জন্য রোজা মারা গিয়েছে, এবং এই পয়েন্ট নিয়ে বারবার ওকে প্রভোগ করছিল। এর ফলে নার্সিসা দুঃখে নিজের রুমে এসে রাগে চেয়ারটা সোজা করে বারবার ঠুকতে থাকে, আর তারপর রাগে অভিমানেও কনভেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এ কারণে ব্যাগ গুছিয়ে একাই বেরিয়ে পড়লে হঠাৎ করে তখন সূর্যগ্রহণ শুরু হয় এবং কনভেন্টের বাইরে নার্সিসার প্রতিটা পদক্ষেপের সাথে সূর্যগ্রহণ যেন একটু একটু করে জোরালো হচ্ছে। তো এরই মধ্যে হঠাৎ করে সে একটা ঘড়ির মধ্যে চলে যায় এবং ব্যাগ ফেলে দুহাত ছড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বসে পড়ে। তার গোটা শরীরটা কাঁপছে এবং চোখে একটা তীব্র যন্ত্রণার ছায়া। আর তখন তার মনে পড়ে সেই কথা, এটা জরুরি নয় যে সব জিনিস তোমাকে চোখেই দেখতে হবে। আর তখনই জুলিয়া তার মুখে হাত রাখতেই নার্সিসার চোখ সাদা হয়ে আসে এবং অতীতের সকল ভীষণ দেখতে পায়, যে কি কি অতীতে হয়েছে বা কেন এখানে এই ভৌতিক কাজগুলো হচ্ছে। তো তখন এই কাহিনী চলে যায় হচ্ছে 1976 সালে স্পেনের যে সিভিল ওয়ার সেই টাইমের কাহিনীতে। অ্যাকচুয়ালি তোমরা জানো স্পেনে কিন্তু এখনো সমস্যা রয়েছে। স্পেনের যে বার্সেলোনা টিম রয়েছে, ওই বার্সেলোনার মানুষ কিন্তু স্পেনের কাছ থেকে স্বাধীনতা চায়। সিরিয়াসলি এরকম একটা ব্যাপার, মানে ওদের জাতিগত দ্বন্দ্ব রয়েছে। তো 1936 সালে সেই যুদ্ধ হয়েছিল, আর ওই যুদ্ধের সময় যখন আক্রমণ হয়েছিল সেখানের দৃশ্য আমাদের নার্সিসা দেখতে পাচ্ছে। তো এই কনভেন্টে তখন আমরা নানদের চিৎকার দেখতে পাই এবং ওইখানে নার্সিসার মনে হয় সে প্রত্যেকটা জিনিস সেখানে উপস্থিত থেকে দেখতে পাচ্ছে এবং পুরো কনভেন্টে এক পক্ষ লুটপাট চালাচ্ছে। যিশুর ক্রস থেকে শুরু করে বিভিন্ন মূর্তি জ্বলছে আগুনে, সাথে সাথে নানদের উপর চলছে পাশবিক নির্যাতন। আর এরই মধ্যে দেখা যায় শত্রুপক্ষের একটা সৈন্য
জন্য গোয়াল ঘরে একটা নানকে নিয়ে ধর্ষণ করছে। আর এই ভয়ানক দৃশ্যগুলো চোখের সামনে নার্সিসা দেখে ও চেঁচিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর ওর জ্ঞান ফিরে হচ্ছে কনভেন্টে, কিন্তু ওর দুই চোখ লাল হয়ে গিয়েছে এবং মনির জায়গাটা সাদা আর দৃষ্টি বলতে রয়েছে নায়মাত্র দৃষ্টিশক্তি। তো যাই হোক, সামনেই দাঁড়িয়ে ছিল সিস্টার জুলিয়া। তো নার্সিসাকে জিজ্ঞাসা করে কি হলো, কি দেখলে তুমি বা কিভাবে এগুলো হলো। তখন নার্সিসা যখন এগুলো বলতে থাকে তখন জুলিয়া ওকে থামিয়ে দেয়। বাট তখনই নার্সিসা করে কি, সিস্টার সুপেরিয়াকে নার্সিসার যে টাঙ্কি রয়েছে যেটার মধ্যে ওই সিস্টার সেকুরোর ছবি রয়েছে সেই ছবিটা চায়। তো সেই মতো ছবিটা যখন নার্সিসার হাতে যায় তখনই নার্সিসা সেই গোয়াল ঘরের পুরো ঘটনাটা দেখতে পায়। তো ওখানে যে নানকে রেপ করা বা ধর্ষণ করা হচ্ছিল সেটা আর কেউ নয়, সেটা বরং স্বয়ং সিস্টার সোকোরো ছিল। আর এই মুহূর্তে নার্সিসা যেখানে রয়েছে এটাই হচ্ছে সিস্টার সোকোরোর ঘর। তো তার সাথে কি হয়েছিল এই ঘটনা পরবর্তীতে কেউ জানতে পারেনি। তো ওই দিন সে যে রেপ হয়েছিল তারপর সে কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় এবং অনেক কষ্টের মধ্যে সে একটা মেয়েকে জন্ম দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যারা নান রয়েছে বা সিস্টার রয়েছে তারা কিন্তু পার্থিব জীবন বিসর্জন দিয়ে এখানে এসেছে। তো এই সিস্টার যদি প্রেগনেন্ট হয় বুঝতেই পারছো কত দুর্নামের একটা ব্যাপার। আর তৎকালীন সময় ক্রিশ্চিয়ানরা মনে করো কট্টর ছিল অনেক। তো এই জন্য এই কনভেন্ট বা এই চার্চ করে কি সম্পূর্ণরূপে এই জিনিসটা ধামাচাপা দিয়ে দেয়, কারণ এগুলো জানাজানি হলে মান সম্মান থাকবে না, ডোনেশন আসবে না। আর এই ঘটনার মুখ্য ভূমিকায় ছিল হচ্ছে সিস্টার জুলিয়া। তো যাই হোক, সমস্ত ঘটনা জেনে নার্সিসা করে কি, পট্টি খুলে তার চোখ ধুতেই খটখট শব্দ শুনতে পায়। আর ঠিক ওর পেছনেই কালো কাপড় পরে সিস্টার সোকোরোকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি এবং সে নিঃশব্দে হাওয়ায় বেশি ওর দিকে এগিয়ে এসে ওর হাতের ফুলগুলো নার্সিসার কাছে এগিয়ে দেয়। আর নার্সিসা সেগুলো স্পর্শ করতে দেখতে পায় যে ভেতরে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো যাই হোক, সেকুরোর মেয়ে যখন একটু বড় হয় তখন ওর মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আর তাকে বাঁচাতে হলে নিকটস্থ কোনো হসপিটালে নিতে হবে, তাছাড়া বাঁচানোর উপায় নেই। কিন্তু ওকে নিয়ে তো এই কনভেন্টের চার দেয়ালের বাইরে যে অসম্ভব, জানাজানি হয়ে গেলে বিশাল কেলেঙ্কারি। তো এই জন্য সিস্টাররা সেকুরোকে রুমে আটকে ওর মেয়েকে বলপূর্বক জল ভর্তি টাবে চুবিয়ে জ্বর কমানোর চেষ্টা করছিল। মানে চিন্তা করো ভাই, এটা একটা কথা। তো যাই হোক, সেকুরো তখন চিৎকার করতে থাকে, ও আমার মেয়ে, প্লিজ ওকে মেরো না, প্রয়োজন আমি তোমাদের কনভেন্ট ছেড়ে দেবো, আমার মেয়ে কিন্তু বাঁচবে না। আর ওইদিকে মেয়েটার তখন কাছে চিৎকার করছে, সে একটু মায়ের কাছে যেতে চায়, কিন্তু অনেক ধস্তাধস্তির সময় হঠাৎ করে ওই মেয়েটার মাথা টাবে সজোরে আঘাত লাগতেই মেয়েটা মারা যায়। আর ঘরে বন্ধু সেকুরো যখন মেয়ের চিৎকার আর শুনতে পায় না তখনও বুঝতে পারে ঘটনা একটা ঘটে গিয়েছে, একটা বড় ধরনের অঘটন ঘটেছে, তার মেয়ে হয়তো আর নেই। আর এই কারণে সে বিন্দু মাত্র আর চিন্তা না করে তার পাশেই পড়ে থাকা দড়ি এনে জিসাস খ্রিস্টের সামনে যে চেয়ারটা রয়েছে সেটার উপর দড়ি দিয়ে তারপর ফাঁসিতে ঝুলে পড়ে এবং চেয়ারটা ছিটকে পড়ে। তো যাই হোক, সবকিছু শেষ হওয়ার পরে জুলিয়ার তত্ত্বাবধানে বাচ্চাটার মৃত্যু থেকে শুরু করে সেকুরোর ব্যাপারটাও এই কনভেন্টের ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চলে। আর ওই সময় তার এই কাজে সঙ্গ দিয়েছিলেন তখনকার প্রধান সিস্টাররা, যার মধ্যে রয়েছে নামেরা এবং সুপেরিয়ার, যারা এখনো রয়েছে। তো এই কারণেই মূলত এই কনভেন্টে মাঝে মাঝে কান্না আর চিৎকারে আওয়াজ শোনা যেত, মাঝে মধ্যে রুমের মধ্যে চেয়ার পড়ে যেত, নার্সিসার পায়ের কাছে সেকুরোর মেয়ের যে প্রিয় মার্বেল সেটা বারবার চলে আসতো। তো এই জিনিসগুলো ছিল হচ্ছে সিস্টার সেকুর এবং তার মেয়ের আত্মার উপস্থিতির প্রমাণ। এবং ওই দিন সিস্টার সেকুর এবং তার মেয়ের সাথে হওয়া সেই অন্যায় অত্যাচার পুরো পৃথিবীর কাছ থেকে কিন্তু লুকানো হয়েছিল। আর এই কারণে তাদের দুজনের আত্মা কখনোই শান্তি পায়নি। তো যাই হোক, এই পুরো ঘটনা জানার পরে নার্সিসা তার রাগ আর চেপে রাখতে পারেনি এবং সিস্টার সেকুরার সাথে হওয়া অন্যায় তার কাছে তার নিজের সাথে হওয়া অন্যায় বলে মনে হচ্ছিল। নার্সিসার মনে হচ্ছিল যে সিস্টার সেকুরার জন্য পুরো কনভেন্টটা আগুনে জ্বালিয়ে দেয় এবং ওই সময় সিস্টার সেকুরার মনে হচ্ছিল যে আমার মেয়ে যেহেতু নেই, আমার মেয়ের বদলে পুরো কনভেন্ট আমি জ্বালিয়ে দেবো এবং এই সব সিস্টারকে আমি আমার মেয়ের মতো করে মেরে দেবো। তো এর জন্য তার আত্মা কখনোই পরকালে যেতে পারেনি। আর ওই দিন যদি সিস্টার সেকুরার দরজা খোলা থাকতো, সে ফাঁসি না নিয়ে কিন্তু তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যা যা করবে ভেবেছিল সেটাই কিন্তু সে বর্তমানে করছে এবং এখানে পাস্ট এবং প্রেজেন্ট মিলে একাকার হয়ে গিয়েছে। আর সেই হিসেবে সেদিন যেভাবে সেকুরোর বাচ্চাকে তারা জলে ডুবিয়ে মেরেছিল সেরকমই সেকুরো করে কি সিস্টার সুপিরিয়ার সিস্টার জুলিয়াকে মর্মান্তিক মৃত্যুদণ্ড দেয়। সুপিরিয়ার মুখে রক্ত ওঠে এবং ভারী মূর্তি জুলিয়ার উপর পড়ে তার মুখ থেতলে যায় এবং সবশেষে সেকুরো তার মেয়েকে টাপ থেকে কোলে নিয়ে হারিয়ে যায় না ফেরার দেশে, মানে চিরদিনের মতো চলে যায়। আর এর সাথে শেষ হয় হচ্ছে স্পেনের কনভেন্টের সেই কালো ইতিহাস। এবং এইরকম একটা ঘটনা আসলেই ঘটেছিল। ওই কনভেন্টে যারা ছিল তারা এরকমই বর্ণনা দিয়েছে এবং পরে যখন পুলিশ গিয়েছে এটা তারা তদন্ত করে কিছুই পায়নি এবং কেস ফাইলে লেখা হয়েছে যে না, এটা প্যারানর্মাল কোনো ব্যাপার হতে পারে। তো যাই হোক, এতদিন তো আমরা 1949 সালে ছিলাম, তারপর ঘটনা হঠাৎ করে চলে আসে হচ্ছে 50 বছর পরে 1991 সালে, যেখানে আমরা দেখি ক্লাস টিচার সবার সাথে সিস্টার নার্সিসার পরিচয় করাতে নিয়ে আসে এবং সিস্টার নার্সিসা দেখতে পেয়েছে পুরো বুড়ো হয়ে গিয়েছে, তার চোখ কিন্তু অন্ধ, মানে কাহিনী মডার্ন সময় চলে এসেছে 50 বছর পর। এবং এখানে ওনাকে লিটারেচার পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে। আর এখানে আমাদের ভেরোনিকা নামের একটা মেয়েকে দেখানো হয় এবং তাকে নিয়ে এর পরের যে কাহিনীটা আমরা দেখবো সেটা আরো ভয়ঙ্কর হবে এবং সেই সিনেমাটা আমরা কালকে দেখবো। তো যাই হোক, আমরা যে সিনেমাটা দেখলাম তোমার কাছে দেখে মনে হতে পারে যে কাল্পনিক কোনো ঘটনা, কিন্তু ব্যাপারটা এরকম নয়। এটা স্পেনের ইতিহাসে প্রথম হন্টেড পুলিশ কেস। তবে এই ঘটনা যে পুরোপুরি সত্যি ব্যাপারটা এরকম নয়, মানে এটা সিনেমাটিক কিছু মশলা দেওয়া হয়েছে, তা না হলে তার সিনেমা বানানো পসিবল নয়। তবে যাই হোক, এর পরের যে কাহিনীটা রয়েছে ভেরোনিকা, সেটাও স্পেনের আরেকটা মনে করো হন্টেড কেস, যেটা পুলিশরা সার্টিফাইড করেছে যে না, এটা একটা প্যারানর্মাল ব্যাপার। তবে এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। সিনেমা বানানোর উদ্দেশ্যে দুটোকে তোমার
কানেক্টেড করা হয়েছে। তো যাই হোক, আশা করছি এর পরের ভেরোনিকা সিনেমাটা তোমরা অনেক এনজয় করবে। পার্সোনালি আমার কাছেও এইটার চেয়ে ওইটা বেশি ভালো লেগেছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমরা আগামীকাল দেখতে চলেছি এটার পার্ট 2 ভেরোনিকা। গত বছরের ক্যাম্পেইনে সুজুকি বাইক, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সহ 25,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে 5 জন করে মোট 40টি এয়ারপড দেওয়া হয়েছে। র্যান্ডম স্টোর এইবার নিয়ে এসেছে শিওর শট ক্যাম্পেইন। মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 550 টাকায় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হুডি দিচ্ছে র্যান্ডম স্টোর। প্রতিটা প্রোডাক্টের সাথে থাকছে একটি করে কুপন, যার মাধ্যমে ঘোষণা হবে লাকি বিজয়ী। এইবার থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার বাইক, সুজুকি মোনোটোন, ফোন, ল্যাপটপ সহ নগদ 25,000 টাকা। এইবার আমাদের অর্ডার টার্গেট 10,000। টার্গেট ফিল আপ হওয়া মাত্রই তোমাদের পুরস্কার তোমাদের কাছে বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ড ওভার করা হবে তোমাদের কাছে। অলরেডি 2,500 ছুঁই। তাই দেরি না করে এখনই অর্ডার করতে মেসেজ করো র্যান্ডম স্টোর পেজে অথবা ওয়েবসাইটে।